আগের ক্লাসে আমরা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর কি সেটা জেনেছি। পি টাইপের ক্ষেত্রে আমরা দেখেছি কি কে আনপেয়ার্ড অবস্থায় থাকে, হোল আনপেয়ার্ড অবস্থায় থাকে, তার মানে পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এন টাইপের ক্ষেত্রে কে আনপেয়ার্ড অবস্থায় থাকে, ইলেকট্রন, তার মানে এন টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এবার আজকের টপিক হচ্ছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, আমরা কোনো সেমিকন্ডাক্টর নিলাম, তার একটা সাইডকে আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে পি টাইপে পরিণত করলাম, আর আরেকটা সাইডকে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে আমরা তাকে কী করলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করলাম। ঠিক আছে, এবার পি টাইপ অথবা এন টাইপ এরা কেউ কিন্তু কোনো রকম চার্জ নয়, দুজনেই কিন্তু ইনিশিয়ালি নিউট্রাল, মানে এখানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই এর প্রোটন আছে, আর এখানেও তাই যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই কিন্তু প্রোটন আছে, তার মানে এরা কিন্তু ইনিশিয়ালি নিউট্রাল। শুধু কি থাকে, পি টাইপের ক্ষেত্রে হচ্ছে হোলগুলো হয় হচ্ছে আনপেয়ার্ড অবস্থায় থাকে, যার জন্য হোল ফ্রিলি মুভ করতে পারে, আর এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন যেহেতু আনপেয়ার্ড অবস্থায় থাকে তাই ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে, তাহলে এরকম পিএন জাংশন ডায়োড তৈরি করা হলো। ঠিক আছে, এবার ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি এই দেখো যেখানটা জাংশন আছে মানে পি টাইপ আর এন টাইপের যেটা যে জায়গায় কানেকশন হয়েছে সেই জায়গায় লক্ষ্য করলে দেখা যাবে, আচ্ছা আমরা হোলটা মুভ করতে পারে বলছি তো পি টাইপের ক্ষেত্রে, আসলে প্রকৃতপক্ষে হোলটা মুভ করে না, ইলেকট্রনকে নিয়ে আসে নিজের কাছে, তার মানে ইলেকট্রন যদি এদিকে আসে তাহলে আমি বলবো হোলটা এদিকে গেল, মানে আমরা সাপোজ ধরে নিই যে হোলটা যেন এখান থেকে এখানে মুভ করে গেল। ঠিক আছে, তার মানে ইলেকট্রন কিন্তু প্রকৃতপক্ষে যে স্থানান্তরিত হয় বা যে ফ্লো করতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন, হোলটা কিন্তু আসলে ফ্লো করতে পারে না, এটা আমরা কনসেপচুয়ালি ধরে নিচ্ছি এখানে হোলটা ফ্লো করছে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে দেখছি এই জাংশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখো এখানে ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে, ঠিক আছে এন টাইপে, আর এখানে হোলগুলো ফ্রিলি মুভ করতে পারে সেটা আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এবার তাহলে এই ইলেকট্রনটা মুভ করে এর কাছে চলে আসবে, দিয়ে একে নিউট্রালাইজড করে দেবে, তার মানে এই ইলেকট্রনটা এর দ্বারা অ্যাট্রাক্টেড হবে, দিয়ে এখানে এটা পজিটিভ আয়ন হয়ে যাবে, এখানে কিন্তু এটা নেগেটিভ আয়ন হয়ে যাবে, কারণ এই ইলেকট্রনটা এখন এদিকে চলে এসছে। ঠিক আছে, তাহলে এখানে ইমমোবাইল পজিটিভ আয়ন তৈরি হবে, এখানে ইমমোবাইল নেগেটিভ আয়ন তৈরি হবে। এইভাবে পরেরগুলো যদি দেখা যায় এই ইলেকট্রনটাও এর দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে চলে আসবে, যেহেতু দুজনের কনসেন্ট্রেশনটার ডিফারেন্স আছে তাই জন্য এর মধ্যে ডিফিউশন হয়ে চলে আসবে, দিয়ে কি হবে একটা পজিটিভ আয়ন থাকবে, এটা একটা নেগেটিভ আয়ন দিয়ে পরিণত হবে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা নিজেদের মধ্যে রিকম্বাইন করে এই যে জাংশনটাতে কি তৈরি করবে, এন টাইপের দিকে পজিটিভ ইমমোবাইল আয়ন তৈরি করবে, আর পি টাইপের দিকে নেগেটিভ ইমমোবাইল আয়ন তৈরি করবে। ঠিক আছে, এবার তার ফলে আমাদের কিন্তু এরপর ফার্দার যদি রিকম্বিনেশন করানোর চেষ্টা করা হয়, কিছুক্ষণ রিকম্বিনেশন হওয়ার পর এবার যেহেতু এখানে পজিটিভ একটা ফিকটিসাস ব্যাটারি সৃষ্টি হয়েছে, ফিকটিসাস বলছি কেন, প্রকৃতপক্ষে এই ব্যাটারিটা আমরা কানেক্ট করিনি, এটা এখানেই যেহেতু এটা পজিটিভ আয়ন আর এটা যদি নেগেটিভ আয়ন, তাহলে আমরা ভাবতে পারি যে এখানে পজিটিভ আর এটা নেগেটিভ এরকম একটা ব্যাটারি কানেক্ট করা আছে। ঠিক আছে, এবার ফার্দার যখন এই ইলেকট্রনগুলো আবার এখানে আসার চেষ্টা করবে তখন কিন্তু এখানকার যে নেগেটিভ আয়নগুলো আছে সেই নেগেটিভ আয়নগুলো কিন্তু এই ইলেকট্রনগুলোকে আর এদিকে আসতে দেবে না, তার মানে একটা পার্টিকুলার টাইম অফ দি ডিফিউশন হয়ে দেখা যাবে যে তোমার ধরো এতটা, সাপোজ ধরে নিচ্ছি, এটা জাস্ট ধরে নিচ্ছি, এতটা এই জায়গাটা হচ্ছে পুরোপুরি সবাই রিকম্বাইন করে গিয়ে পজিটিভ আয়ন ইমমোবাইল পজিটিভ আয়ন থেকে গেছে, আর এখানে সবাই রিকম্বাইন করে গিয়ে ইমমোবাইল নেগেটিভ আয়ন থেকে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। ঠিক আছে, আর এই যে পোটেনশিয়ালটা উৎপন্ন হলো, মানে ফিকটিসাস ব্যাটারি উৎপন্ন হলো, সেটাকে বলা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল।
ঠিক আছে, এই ঘটনাটা কিছুক্ষণ ডিফিউশনের পর কিন্তু থেমে যাবে, তারপরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে আর ডিফিউশন হবে না। কেন? আমরা দেখলাম যে এখানকার যে নেগেটিভ আয়নগুলো ফার্দার ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে, যেহেতু এরা ইমোবাইল নেগেটিভ আয়ন, এরা ইলেকট্রনগুলোকে রিপালস করবে। আর এদিককার যে হোলগুলো আবার সে এদিকে পজিটিভ আয়নের যে ইমোবাইল আয়নের যে প্রাচীর আছে সেখানে কিন্তু এরা রিপালস হবে, যার ফলে আর ফার্দার রিকম্বিনেশন কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ান। ডিপ্লিশন রিজিয়ন বলা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে সে ফিকটিসাস ব্যাটারি, আর এটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, এবার নেক্সট আসা যাক যে আমরা পিএন জাংশন ডায়োডকে কীভাবে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এখানে দেখো সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করেছি। এখানে যে তীর চিহ্নর মতো পোর্শনটা সেটা হচ্ছে পি সাইডটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আর যেটা জাস্ট এরকম একটা লাইন টানা আছে এটা এন সাইডটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা সেমিকন্ডাক্টরের তোমার সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এরপর নেক্সট আসছি ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, আমরা এর আগে অবধি জেনে আসলাম কি যে প্রথমে যখন কোনো রকম কোনো সার্কিট কানেক্ট করব না, এরা নিজেদের মধ্যে ডিফিউজ হয়ে গিয়ে বা ডিফিউশন ঘটিয়ে এখানে একটা পজিটিভ এন টাইপের দিকে পজিটিভ ইমোবাইল আয়নের স্তর তৈরি করবে, আর পি টাইপের দিকে একটা নেগেটিভ ইমোবাইল আয়নের স্তর তৈরি করবে। ঠিক আছে, এটাকে বলছি আমরা বেরিয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, পোটেনশিয়াল বেরিয়ার। তাহলে আমরা জানি যে রিকম্বাইন প্রথমে করে নিজেদের মধ্যে আগে একটা বেরিয়ার পোটেনশিয়াল সে তৈরি করে নিয়েছে। ধরো এই যে এটা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল এতটা। ঠিক আছে, এবার যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি, ফরওয়ার্ড বায়াস করি মানে এদিকটা পি টাইপ আর এদিকটা ধরেছি এন টাইপ। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস কখন বলবো? যখন পি টাইপের দিকে ব্যাটারির পজিটিভ কানেক্ট থাকবে, এটা ব্যাটারির পজিটিভ, এটা পি এর দিকে কানেক্ট আছে, আর ব্যাটারির নেগেটিভ এটা এনের দিকে কানেক্ট আছে। ঠিক আছে, তাহলে এরকম তোমার কানেকশানকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এবার এরকম যদি বায়াস করা হয় তাহলে এবার ব্যাটারি কানেক্ট করলে তখন সেক্ষেত্রে কি ঘটবে? এখনও অবধি নিজেদের মধ্যে ডিফিউশন করে যখন কোনো রকম কোনো ব্যাটারি কানেক্ট করা হয়নি তখন তারা ইমোবাইল আয়নের দুটো স্তর তৈরি করেছে, যাকে বলছি আমরা ডিপ্লিশন রিজিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ান। এবার যখন ব্যাটারি কানেক্ট করব ফরওয়ার্ড বায়াস করে, তখন এখান থেকে ধরো একটা ইলেকট্রন ব্যাটারি থেকে গিয়ে এপাশে এলো, এবার সে কিন্তু এই ইলেকট্রনটা এই যে যেটা ফ্রি মুভ করতে পারে ইলেকট্রনটা এটাকে কিন্তু রিপালস করবে, এটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, এ আবার এটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে এলো, আবার ধরো আরেকটা ইলেকট্রন এলো, এই ইলেকট্রনটাকে ঠেললো মানে ও রিপালস করলো, দিয়ে এখানে জায়গাটা নিয়ে নিল, এবার এখানকার ইলেকট্রনটা এখানে এলো, আবার এখানকার ইলেকট্রনটা এখানে এলো। ঠিক আছে, এভাবে অসংখ্য ইলেকট্রন যখন আসতে থাকবে এভাবে কিন্তু এই পোটেনশিয়াল যে বেরিয়ারটা বা ডিপ্লিশন রিজিয়ানের কিন্তু উইথ বা বেথটা কিন্তু কমতে থাকবে। কেন? এরা ইলেকট্রনগুলো যখনই আসছে এই ফ্রি মুভিং ইলেকট্রনগুলোকে রিপালস করে করে তারা আয়নের যেখানে ইমোবাইল আয়নগুলো আছে সেখানে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে ফরওয়ার্ড বায়াস করলে কিন্তু এই ডিপ্লিশন রিজিয়ানটা আস্তে আস্তে কমতে শুরু করবে। ঠিক আছে, আর এদিকটা ভেবে দেখি, যদিও বলেছিলাম যে হোল মুভ করে না, আসলে ইলেকট্রনের অ্যাবসেন্সকে আমরা হোল বলে ভাবি, তাই ইলেকট্রনের অ্যাবসেন্স মুভ করছে মানে আমরা হোল মুভ করছে এরকম ধরে নিয়েছি আগে। তো এদিক থেকে ধরো পজিটিভ দেওয়া আছে ব্যাটারির, তো এদিক থেকে একটা হোল এলো। ঠিক আছে, কনসেপচুয়ালি বলছি, তবে সে এই হোল যে কোনো একটা হোলকে রিপালস করবে, তাহলে যেই হোলটা এলো সেইখানে সে অকুপাই করবে জায়গাটা, এই হোলটাকে এখানে পাঠাবে, এবার এই হোলটাকে এখানে পাঠাবে, তাহলে এরাও কিন্তু আর একটা পরবর্তী যে হোল আসবে সে কিন্তু আবার এই পরবর্তী যে হোলগুলোকে রিপালস করে করে এখানে পাঠাবে, যার ফলে কি হবে? ডিপ্লিশন লেয়ারের উইথটা কিন্তু কমতে শুরু করবে। ঠিক আছে, এবার আরও যদি কিছুক্ষণ ব্যাটারি সাপ্লাই করা হয়, অবশ্যই এই ব্যাটারিটার যে ভোল্টেজ হবে সেটা কিন্তু এই যে পোটেনশিয়াল বেরিয়ার আছে এই পোটেনশিয়াল বেরিয়ারের থেকে কিন্তু তার ভ্যালুটা কিন্তু বা তার ম্যাগনিটিউড তার মানটা কিন্তু অবশ্যই বেশি হতে হবে, নয়তো কিন্তু এই ফ্লোটা হবে না। ঠিক আছে, এভাবে ডিপ্লিশন
রিজিয়নটা কিন্তু কমে গেল, ঠিক আছে, পোটেনশিয়াল ব্যারিয়ারটা কিন্তু থাকলো না, ঠিক আছে। এবার তার ফলে কি হচ্ছে, এবার আমরা কি লক্ষ্য করে দেখছি, ফার্দার যদি আবার এখান থেকে একটা ইলেকট্রন আসে, তাহলে পরে সে আবার কি করবে, প্রত্যেকে এখন কিন্তু আবার নিউট্রালাইজ হয়ে গেছে, ডিপ্রেশন রিজিয়ন কিন্তু নেই, ঠিক আছে। এবার এই রিপালস করতে করতে ইলেকট্রনটাকে এখানে পাঠাবে, ঠিক আছে, এখানে পাঠাবে, তখন এ রিকম্বাইন হয়ে যাবে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা ইলেকট্রন যখন যাবে এন টাইপের মধ্যে দিয়ে, তখন কিন্তু যতবার ডিফিউশন হবে ততবার কিন্তু সেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো কোন দিকে ধরি, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় ঠিক তার অপোজিট দিকে আমরা কারেন্টের ডাইরেকশন ভাবি, আর হোল যেদিকে মুভ করে ঠিক সেদিকে আমরা কারেন্টের ডাইরেকশন ভাবি, ঠিক আছে। তাহলে পরে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের হচ্ছে কারেন্টটা তোমার চলতেই থাকবে। কিভাবে, ধরো আবার যদি পরবর্তী আরেকটা ইলেকট্রন আসে, তাহলে সে আবার কি করবে, এই ইলেকট্রনকে রিপালস করবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। এরকম দিয়ে আবার এটাকে তোমার পরবর্তীর কাছে আসবে, তারপর এই পরেরটায় আসবে, এভাবে ইলেকট্রনটা ফ্লো হতে থাকবে। তার মানে কন্টিনিউয়াসলি কারেন্ট কিন্তু ফ্লো হতে থাকবে, ঠিক আছে। এরপর এরকম চলতে থাকবে। তারপরে এরপর যখনই এই বন্ডগুলো ভাঙতে শুরু করবে, তখন হচ্ছে যেহেতু এখানে অসংখ্য অ্যাটম আছে, যে বন্ডগুলো যখন ভাঙতে শুরু করবে তখন হচ্ছে আমরা অজস্র ইলেকট্রন হোল পেয়ার পাবো। এবার ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে, আর হোল সেগুলো তোমার এন রিজিয়নের দিকে, যেহেতু এগুলো নেগেটিভগুলো মুভেবল, সেদিকে আসবে, বা হোলগুলো তোমার ব্যাটারির এন অবধি চলে আসবে। কারণ হচ্ছে ইলেকট্রনটা এদিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে এলো, আর হোলটা এদিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে এলো, দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু কারেন্ট ফ্লো হতেই থাকবে, ঠিক আছে। এরপরে আসছে রিভার্স বায়াস। আচ্ছা, রিভার্স বায়াস বলতে আমরা যেটা ফরওয়ার্ড বায়াস বললাম ঠিক তার উল্টো কাজ করব, সেটাকে বলবো হচ্ছে রিভার্স বায়াস। তার মানে পি টাইপের দিকে কি করব, ব্যাটারির হচ্ছে নেগেটিভ লাগাবো, আর এন টাইপের দিকে কী করবো, ব্যাটারির পজিটিভ লাগাবো, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। তাই করেছি, পি টাইপের দিকে লাগিয়েছি কি ব্যাটারির নেগেটিভ, এন টাইপের দিকে লাগিয়েছি কি ব্যাটারির পজিটিভ লাগিয়েছি, ঠিক আছে। এবার আমরা জানি যখন জাস্ট নর্মালি সেই পিএন জাংশন ডায়োডটা ক্রিয়েট করা হয়, এবং তখন তারা নিজেদের মধ্যে ডিফিউজ করে একটা ডিপ্লিশন লেয়ার মানে ইমোবাইল আয়নের একটা স্তর তৈরি করে, ঠিক আছে, যেটা কিনা ফিকটিসাস ব্যাটারির মতো কাজ করে, মনে হয় যেন এখানে একটা কোনো অদৃশ্য ব্যাটারি আছে, ঠিক আছে। এবার যখন রিভার্স বায়াস করা হবে তখন এদিক থেকে যেহেতু নেগেটিভ কানেক্ট করা হয়েছে ব্যাটারির, এদিক থেকে একটা ইলেকট্রন আসবে, ঠিক আছে। ইলেকট্রনটা কিন্তু এই যে ফ্রিলি মুভ করতে পারে পি টাইপের যে হোলগুলো, তাদেরকে কিন্তু রিকম্বাইন করতে শুরু করবে, ঠিক আছে। আবার পরবর্তী একটা ইলেকট্রন আসবে, আবার আর একটা তোমার হচ্ছে হোলকে রিকম্বাইন করতে শুরু করবে। এইভাবে কিন্তু রিকম্বিনেশন বাড়তে থাকবে, মানে তোমার যে এই মোবাইল যে আয়নের স্তরটা হয়েছে সেই স্তরটা কিন্তু আরও চওড়া হতে থাকবে। কারণ এই এখানে হোলটা যেটা আছে, এখান থেকে যে ইলেকট্রনটা যাবে সে কিন্তু একে কিন্তু নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে। একেও পরবর্তী ইলেকট্রনটা নিউট্রালাইজ করে দেবে, একেও কিন্তু হচ্ছে পরে রিকম্বাইন হয়ে যাবে, ঠিক আছে। তার ফলে এগুলো হয়ে যাবে হচ্ছে নেগেটিভ আয়নের, তোমার মোবাইল আয়নের একটা স্তর তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর এদিকটা যদি ভাবো, তাহলে এদিকে ধরো হোলগুলো ভাবছি মুভ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এদিকেও যেগুলো মুভ করতে পারে ইলেকট্রনগুলোকে কিন্তু তারা রিকম্বাইন করতে শুরু করবে, যার ফলে এই ডিপ্রেশন রিজিয়নের কিন্তু উইথটা আস্তে আস্তে আরও বাড়তে শুরু করবে, ঠিক আছে। তার ফলে কি হবে, প্রথমের দিকে আমরা কিন্তু যেহেতু ব্যারিয়ারটাকে ক্রস করতেই পারছে না কোনো ইলেকট্রন বা হোল, এই কিন্তু ব্যারিয়ার ক্রস করে যেতেই পারছে না, তার মানে সার্কিট কমপ্লিট হচ্ছে না, তাই জন্য কিন্তু প্রথমের দিকে আমরা কারেন্ট পাবো না, মেজরিটি ক্যারিয়ারের জন্য কোনো রকম কারেন্ট পাবো না, ঠিক আছে। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার মানে পি টাইপের দিকে লঘু বাহক বা মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন, আর এন টাইপে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তোমার হোল। তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটা ফিবল অ্যামাউন্টের কারেন্ট কিন্তু ফ্লো হয়, কারণ ব্যাটারির তখন যে প্রান্তগুলো লাগানো আছে মাইনরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, যার ফলে কিন্তু সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। যার জন্য আমরা রিভার্স বায়াসে প্রথমের দিকে একটু যে কারেন্ট পাই সেটা কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার, যেটাকে আমরা বলছি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যেই কারেন্টটা আমরা পাচ্ছি, ঠিক আছে।
এবার রিভার্স বায়াসে তাহলে আমরা মেজরিটি ক্যারিয়ারের জন্য কোনো রকম কারেন্ট পাইনি, ঠিক আছে। এবার ডিপ্লিশন লেয়ারটা বাড়তে থাকলো, ঠিক আছে। এবার বাড়তে বাড়তে এমন হলো যেখানে ভোল্টেজটা আমি এতটাই সাপ্লাই করে দিলাম বা পোটেনশিয়ালটা এতটাই বৃদ্ধি করে দিলাম যে এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা ডাইরেক্টলি এই অ্যাটমগুলোকে ভেঙে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে লাগলো। এই যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা আছে এখানে আমি ভোল্টেজটা এত বেশি সাপ্লাই করলাম যে যতটা এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারটার ভ্যালুটা এতটাই হয়ে গেল যে তোমার হচ্ছে এটা ডাইরেক্টলি অ্যাটমগুলোকে ভাঙতে শুরু করে দিল, ঠিক আছে। যার ফলে কী হচ্ছে, ইলেকট্রন হোল পেয়ার এদিকেও তৈরি হবে, ইলেকট্রন হোল পেয়ার এদিকেও তৈরি হবে। তার ফলে কী হবে, তখন কিন্তু দেখা যাবে যে হুড় করে কারেন্ট ফ্লো। আচ্ছা, এবার আমরা যে ফরওয়ার্ড আর রিভার্স বায়াস করলাম পি এন জাংশন ডায়োডকে, এবার তার ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা ড্র করব। মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ যে গ্রাফটা কীরকম হবে আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ গ্রাফটা কীরকম হবে সেরকম আমরা যে দুটো প্লট করব, ঠিক আছে। আমরা এক্স অ্যাক্সিসে নিয়ে নিচ্ছি ভোল্টেজ, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি কারেন্ট, ঠিক আছে। এবার আমরা দেখেছি কি, যখন ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, যখন করা হয়েছে তখন কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু আমরা অল্প অল্প করে কারেন্ট পাচ্ছিলাম এবং সে কিছুটা কারেন্ট কিন্তু ওঠার পর যেই এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা ছোট হতে 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 যখন 0 হয়ে গেল তখন কিন্তু আমার কারেন্টের মানটা হট করে বেড়ে গেল, যেটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ। তার মানে এটা আমি এই সিচুয়েশন দিয়ে দেখাচ্ছি যে প্রথমের দিকে অল্প অল্প কারেন্ট পাচ্ছিলাম, ঠিক আছে, তারপরে যেই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কমতে কমতে বা পোটেনশিয়াল ব্যারিয়ারের যে ভোল্টেজটা সেটাকে ক্রস করলো, সেই কিন্তু আর ডিপ্লিশন রিজিয়ান থাকলো না, 0 হয়ে গেল ডিপ্লিশন রিজিয়ানটা। তার ফলে পোটেনশিয়াল ব্যারিয়ার থাকলো না, যার ফলে হুড় করে কিন্তু তখন ইলেকট্রন হোল পেয়ারের মুভমেন্টের জন্য আমরা কারেন্ট পেতে থাকলাম। তো এই যে টার্নিং পয়েন্ট বা এটাকে বলা হচ্ছে যেখান থেকে পোটেনশিয়াল ব্যারিয়ারের যে ভোল্টেজটা থাকে যে তখন যেটা ক্রস করে সেটাকে হচ্ছে বলা হচ্ছে নি ভোল্টেজ, ঠিক আছে। এরপর থেকে কারেন্টটা হুড় করে বাড়তে শুরু করে, ঠিক আছে। এরপরে আসছি তোমার এই নি ভোল্টেজের মান হচ্ছে মোটামুটি ধরো 0.6 ভোল্ট, ঠিক আছে। তার মানে আমাকে কোনো ব্যাটারি কানেক্ট করলে কিন্তু অবশ্যই আমি যদি কারেন্ট পেতে চাই তাহলে 0.6 ভোল্টের থেকে বেশি আমাকে কানেক্ট করতেই হবে। এরপর নেক্সট আবার রিভার্স বায়াসে আমরা কি দেখেছি, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখেছি প্রথম দিকে কোনো কারেন্ট পাওয়া যায় না মেজরিটি ক্যারিয়ারের জন্য, ঠিক আছে, কারণ ডিপ্লিশন লেয়ারটা আস্তে আস্তে কিন্তু আরও বাড়তে শুরু করে, ঠিক আছে। কিন্তু আমরা একটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট পাই কার জন্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য, যেটা আমি এখানে ড্র করিনি। মাইনরিটি ক্যারিয়ার মানে হচ্ছে পি টাইপে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তোমার ইলেকট্রন, আর এন টাইপে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তোমার হোল। যার ফলে কি আমরা একটা ফিবল অ্যামাউন্টের কারেন্ট পাই বা খুব কম অ্যামাউন্টের কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার অ্যামাউন্টের কারেন্ট পাই। আর এরপরে কি হচ্ছে, এটাকে আমরা দেখাচ্ছি এখানে, এটাকে কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট আমি পাচ্ছি, ঠিক আছে। এইভাবে ডিপ্লিশন লেয়ারটা বাড়তে বাড়তে এমন সময় এই পোটেনশিয়ালটার ভ্যালু এমনই হচ্ছে যে এই পোটেনশিয়াল ব্যারিয়ারটা ডাইরেক্টলি এই যে আয়নগুলোকে আছে আয়নগুলো থেকে ইলেকট্রন হোল পেয়ার কিন্তু ভেঙে বের করে নিচ্ছে। তখন কি হবে, একটা সার্টেন একটা ভোল্টেজের পর তখন দেখা যাবে কি, যেহেতু ডাইরেক্টলি র্যাপচার করছে, কোভ্যালেন্ট বন্ডগুলোকে ভেঙে দিচ্ছে, যার ফলে প্রচুর ইলেকট্রন হোল পেয়ার উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবার ইলেকট্রন হোল পেয়ারগুলো কিভাবে মুভ করবে, যে তোমার হচ্ছে হোলগুলো এইদিকে ব্যাটারির নেগেটিভ দ্বারা আকৃষ্ট হবে আর ইলেকট্রনগুলো ব্যাটারির পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে, ঠিক আছে, অ্যাট্রাক্টেড হবে, গিয়ে কন্টিনিউয়াসলি একটা তোমার কারেন্ট ফ্লো হতে থাকবে। তাহলে এই যে পার্টিকুলার ভোল্টেজ যেই ভোল্টেজে গিয়ে কিনা ব্রেকডাউন ঘটলো, মানে ব্রেকডাউন এটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। তার ডিপ্লিশন রিজিয়ান বাড়তে বাড়তে পোটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু একটা এমন হয়ে যায় যখন হচ্ছে অ্যাটমকে ডাইরেক্টলি কোভ্যালেন্ট বন্ড ভেঙে দিয়ে সেখান থেকে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারে। তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াসের তোমার ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তার মানে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজের পরে কিন্তু আমরা হচ্ছে হুড় করে অজস্র প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা সেক্ষেত্রে কারেন্ট পেতে থাকবো, ঠিক আছে। আজকের মতো এইটুকুটাই, এবার নেক্সট দিন বাকিটুকু পড়ানো হবে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।